মা হওয়া বুঝি এতটাই কষ্টের? তাহলে এই সন্তান পাওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। শোবার ঘরের দরজাটা খুলতেই প্রথম এই কথাটাই আমার কানে এলো। অফিসের কাজ শেষ করে যখন বাসায় ফিরলাম, তখন আমি ক্লান্তিতে প্রায় শেষ। ঢাকা থেকে গাজীপুরের এই ছোট্ট ভাড়া বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার পুরো শার্ট ঘামে ভিজে গেছে। আমার নাম আরিয়ান আহমেদ, বয়স ৩২ বছর। ঢাকার একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে লজিস্টিক্স সুপারভাইজার হিসেবে কাজ করি। আমার স্ত্রী আয়েশা বেগম। মাত্র ৬ দিন আগে আমাদের প্রথম সন্তান ফুটফুটে একটা ছেলে শিশুর জন্ম দিয়েছে। আমরা ওর নাম রেখেছি ইব্রাহিম। আয়েশা এখনও সোজা হয়ে ঠিকমতো হাঁটতে পারে না। এক হাত পেটে চেপে ধরে কোনো মতে একটু হাসার চেষ্টা করে, যাতে আমি দুশ্চিন্তা না করি। আমি জানতাম ওর শরীরের প্রতিটি অঙ্গ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি এটাও জানতাম ও কতটা সহ্য করতে পারে। তবে আমি যা জানতাম না তা হলো ভালোবাসা আর পারিবারিক অধিকারের আড়ালে একটা পরিবার কতটা নৃশংস হতে পারে। আমার মা সুফিয়া বেগম আয়েশাকে কোনোদিনই পছন্দ করতে পারেননি। ওনার চোখে আয়েশা ছিল অতিরিক্ত আবেগী, বেয়াদব আর আমার মতো একটা ছেলেকে দেখভাল করার মতো যোগ্যতাহীন। আমার বোন ফারিয়াও মায়ের সাথে তাল মেলাত, যেন আমার স্ত্রীকে অপমান করাটাই ওদের প্রতিদিনের আনন্দের খোরাক ছিল। সবচেয়ে বড় অশান্তিটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। মা জেদ ধরলেন আমার জমানো টাকা দিয়ে যে নতুন ফ্ল্যাটটা কেনা হবে, সেটার দলিল যেন মায়ের নামে করা হয়। মা বারবার বলতেন, এটা তো তোর নিরাপত্তার জন্য বাবা, বউ তো আজ আছে কাল নেই, কিন্তু মা তো সারা জীবন থাকবে। আয়েশা এর তীব্র প্রতিবাদ করেছিল। এক রাতেও কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, এই টাকাটা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার মায়ের আমাদের জীবন নিয়ন্ত্রণ করার জন্য নয়। আর আমি কাপুরুষের মতো ওকে উল্টো বলেছিলাম, ওনাকে তিলকে তাল বানাচ্ছে। ইব্রাহিমের জন্মের পর আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। মা হাসপাতালে মিষ্টি আর জায়নামাজ নিয়ে এসেছিলেন। নাতিকে কোলে নিয়ে দোয়া করেছিলেন এবং ওয়াদা করেছিলেন যে আয়েশা সুস্থ না হওয়া পর্যন্ত তিনি মা ছেলের খেয়াল রাখবেন। কিন্তু ৩ দিন পরেই আমার বস জরুরি কাজে আমাকে গাজীপুরের বাইরে একটা বড় শিপমেন্টের তদারকিতে পাঠালেন। আমি দ্বিধায় ছিলাম, কিন্তু মা আমার হাত ধরলেন। তুই কোনো চিন্তা ছাড়া যা বাবা, আমি একলা হাতে ২টা সন্তান বড় করেছি, এই মেয়েটাকে একটু মানিয়ে চলা শিখতে হবে, এই যা। বোন ফারিয়া মুচকি এসে যোগ করল, বইয়ের কথায় উদ্ভোস করো না তো ভাইয়া, আমরা আছি তো বাচ্চার জন্য। হাসপাতালের বিছানা থেকে আয়েশা এমন চোখে আমার দিকে তাকিয়েছিল, যেন ও মুখ ফুটে না বললেও চোখ দিয়ে ভিক্ষা চাইছিল আমি যেন ওকে ফেলে না যাই। কিন্তু ও কিচ্ছু বলেনি। আমি চলে গেলাম। পরের ৩ দিন আমি বারবার ফোন করেছি। প্রতিবার মাই ফোন ধরতেন, বলতেন আয়েশা ঘুমাচ্ছে, ইব্রাহিমকে দুধ খাওয়ানো হয়েছে, সব নাকি একদম ঠিকঠাক আছে। একবার অনেক জোরাজোরির পর আয়েশার সাথে একটু কথা বলতে পেরেছিলাম। ওর গলাটা মনে হচ্ছিল যেন কোনো গভীর কুয়া থেকে ভেসে আসছে। আরিয়ান, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কি হয়েছে আয়েশা? ও উত্তর দেওয়ার আগেই মা ওর হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আরে রাখো তো, সন্তান হওয়ার পর মেয়েদের মাথায় এমনিতেই একটু সিট আসে, তুমি কাজে মন দাও। চতুর্থ দিনে আমি আর থাকতে পারলাম না। বাচ্চার জন্য ডায়াপার, নতুন জামা আর একটা নরম নীল রঙের কাঁথা কিনে কাউকে কিছু না জানিয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি সদর দরজাটা সামান্য খোলা। ভেতরে ঢুকতে নাকে এলো পচা বাসি খাবার, কোল্ড ড্রিঙ্কস আর সস্তা আতরের একটা ভ্যাপসা গন্ধ। বসার ঘরে সোফায় মার ফারিয়া চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর টিভির ভলিউম পুরো বাড়ানো। চারপাশে নোংরা থালা বাসন, জামা কাপড় আর কোল্ড ড্রিঙ্কসের আঠালো গ্লাস ছিটকে পড়ে আছে। ঠিক তখনই ভেতর থেকে একটা ক্ষীণ কান্নার আওয়াজ পেলাম। আমি এক দৌড়ে শোবার ঘরে গেলাম। আয়েশা বিছানায় আধমরা হয়ে পড়ে আছে। ওর মুখ ফ্যাকাশে, ঠোঁট ফেটে রক্ত শুকিয়ে আছে, প্রায় অচেতন। পাশে আমাদের ছোট্ট ইব্রাহিম কাঁদছে। জ্বরে ওর পুরো শরীর লাল হয়ে গেছে। প্রস্রাব পায়খানায় ডায়পার ভিজে উপসে পড়ছে, গা যেন আগুনের মতো পড়ছে। আয়েশা, আমি চিৎকার করে উঠলাম। ও অনেক কষ্টে চোখ মেলল। ওরা আমার ফোন কেড়ে নিয়েছিল, কোনো মতে ফিসফিস করে বলল। পেছন থেকে মা এসে বিরস মুখে দাঁড়ালেন। আহা আরিয়ান,
অহেতুক চিল্লাপাল্লা করো না তো। তোমার বইয়ের অভ্যাসই হলো একটুতেই অতিরিক্ত নাটক করা। আমি ইব্রাহিমকে কোলে তুলে নিলাম। ওর গা তখন পুড়ে যাচ্ছে। মাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকলাম হাসপাতালে যাওয়ার জন্য। জরুরি বিভাগে ডাক্তার প্রথমে আয়েশাকে এবং পরে বাচ্চাকে পরীক্ষা করলেন। ওনার মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যেই বদলে গেল। তিনি গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার আহমেদ, এটা শুধু সাধারণ ক্লান্তি বা দুর্বলতা নয়। আপনার স্ত্রী সন্তান মারাত্মক ডিহাইড্রেশনের শিকার। কয়েকদিন ধরে এদের ঠিকমতো পানি পর্যন্ত দেওয়া হয়নি। আর আপনার স্ত্রীর কবজির এই দাগগুলো কিন্তু নিজে নিজে তৈরি হয়নি। আমি আয়েশার হাতের দিকে তাকালাম। দুই হাতের কবজিতে কালচে বেগুনি কালছিটে দাগ, যেন কেউ খুব শক্ত করে নির্মমভাবে ওর হাত দুটো চেপে ধরে রেখেছিল। ডাক্তার আমার দিকে সোজা তাকিয়ে বললেন, দেরি না করে এক্ষুনি পুলিশে খবর দিন। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের অনুপস্থিতিতে এই বন্ধ দরজার আড়ালে ঠিক কী ভয়াবহতা লুকিয়েছিল তা ভাবতে আমার মেরুদণ্ড শিউরে উঠল। হাসপাতালের করিডোরের সাদা আলোটা আমার চোখে কেমন ঝাপসা লাগছিল। ডাক্তারের শেষ কথাটা বারবার মাথার ভেতর প্রতিধ্বনির মতো বাজছিল, এখনই পুলিশে খবর দিন। আমার হাত তখনও কাঁপছে। কোলে ছোট্ট ইব্রাহিম, স্যালাইন চলছে। ওর ক্ষুদ্র হাতটা আমার আঙ্গুল শক্ত করে ধরে আছে। আর কয়েক ফুট দূরে কেবিনের বিছানায় আয়েশা অচেতন হয়ে পড়ে। আমি নিজের বুকের ভেতর একটা অদ্ভুত অপরাধবোধ অনুভব করছিলাম। আমি ওদের রেখে গিয়েছিলাম। আমি ঠিক তখনই একজন নার্স এসে নিচু গলায় বললেন, আপনার স্ত্রীর জ্ঞান ফিরে পেয়েছেন, কিন্তু উনি খুব ভয় পাচ্ছেন। বারবার বলছেন দরজা বন্ধ করতে। আমি দৌড়ে কেবিনে ঢুকলাম। আয়েশা বিছানার কোনায় সরে গুটিসুটি মেরে বসে আছে। চোখ দুটো আতঙ্কে কাঁপছে। আমাকে দেখেই ওর ঠোঁট কেঁপে উঠল। আরিয়ান। আমি ওর পাশে বসতেই আয়েশা হঠাৎ আমার শার্ট আঁকড়ে ধরল। ওদের এখানে ঢুকতে দিও না, প্লিজ। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। কে? মা? আয়েশার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। ওর চোখের ভেতর এমন আতঙ্ক আমি জীবনে কখনো দেখিনি। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ও ফিসফিস করে বলল, তুমি চলে যাওয়ার পরদিন থেকেই সব বদলে যায়। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। প্রথম দিনই আন্টি আমার ফোন নিয়ে নেয়, বলে সারাদিন স্বামীর সাথে ন্যাকামো করলে বাচ্চা মানুষ হবে না। তারপর আমাকে বলে রান্নাঘরে গিয়ে নিজের খাবার নিজে গরম করে খেতে। আমি হতভম্ব হয়ে গেলাম। তুমি তো তখন ঠিকমতো হাঁটতেও পারছিলে না। আয়েশা তিক্ত হাসল। ওনারা সেটা জানতো বলেই করেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। আয়েশা ধীরে ধীরে বলতে লাগলো, দুধ খাওয়ানোর পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ইব্রাহিমের কান্না শুনে দেখি ও বিছানায় নেই। আমি চমকে উঠলাম। কি? আমি পাগলের মতো খুঁজতে থাকি। পরে দেখি ফারিয়া ওকে কোলে নিয়ে ড্রয়িং রুমে লাইভ ভিডিও করছে। ওর বান্ধবীদের দেখিয়ে বলছে আমার ভাগনা একদম আমার মতো সুন্দর। আমার মুঠো শক্ত হয়ে গেল। আমি ওর কাছ থেকে বাচ্চাকে নিতে গেলে ফারিয়া ইচ্ছে করে ওকে শক্ত করে চেপে ধরে। ইব্রাহিম কাঁদছিল, খুব কাঁদছিল। আয়েশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি জোরে বলেছিলাম বাচ্চাটাকে দাও। তখন তোমার মা এসে আমাকে ধাক্কা দেয়। আমার মাথার ভেতর রক্ত যেন টকবক করে ফুটছিল। তারপর আয়েশা কাঁপতে কাঁপতে নিজের কবজির দিকে তাকালো। ওরা দুজনে মিলে আমার হাত চেপে ধরে। আন্টি বলছিলেন, মা হতে এত কষ্ট হলে সন্তান জন্ম দিয়েছো কেন? আমার নিঃশ্বাস আটকে আসছিল। আমি চিৎকার করছিলাম, কিন্তু টিভির ভলিউম বাড়িয়ে দিয়েছিল ওরা। ঠিক তখন দরজার বাইরে কারো গলার শব্দ ভেসে এলো। আরিয়ান, বাইরে আয় তো। মায়ের গলা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। দরজা খুলতে দেখি মা আর ফারিয়া করিডোরে দাঁড়িয়ে। মায়ের হাতে তসবি, মুখে বিরক্তি। তুই আমাদের এখানে ডেকে এনে অপমান করছিস? মা দাঁত চেপে বললেন। আমি প্রথমবারের মতো মায়ের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললাম, আয়েশার গায়ে হাত তুলেছেন আপনি? মা কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইলেন। তারপর হেসে উঠলেন। বউ এখন তোকে উল্টাপাল্টা গল্প শোনাচ্ছে, তাই না? ফারিয়া চোখ উল্টে বলল, ভাইয়া, ও পোস্টমার্টাম পাগলামি করছে। এসব মেয়েদের হয়। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চুপ। আমার চিৎকারে করিডোর কেঁপে উঠল। মা হতভম্ব হয়ে গেলেন। জীবনেই প্রথম আমি ওনার উপর গলা তুলেছি। ঠিক তখনই পেছন থেকে একজন নার্স দ্রুত এগিয়ে এলেন।
উনি দ্বিধাগ্রস্ত গলায় বললেন, এক্সকিউজ মি, আপনারা কি রোগীর পরিবারের লোক? আমি মাথা নেড়ে বললাম, জি। নার্স একটু ইতস্ত করে বললেন, আপনার স্ত্রীকে যখন আনা হয় তখন উনি বারবার একটা কথাই বলছিলেন। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কি কথা? নার্স নিচু গলায় বললেন, উনি বলছিলেন আপনার মা নাকি বাচ্চাটাকে কারো কাছে দিয়ে দেওয়ার কথা বলছিলেন। আমার চারপাশের পৃথিবীটা যেন আচমকা থেমে গেল। আমি ধীরে ধীরে মায়ের দিকে তাকালাম। এর মানে কি? মায়ের চোখের পলক এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু পরক্ষণেই উনি বিরক্ত মুখে বললেন, হাসপাতালের নার্সদের কথা এখন বিশ্বাস করবি? এরা টাকা পেলেই যা খুশি বলে। ফারিয়া দ্রুত যোগ করল, ভাইয়া, ভাবি তো এমনিতেই ড্রামা কুইন, এখন নতুন গল্প বানাচ্ছে। কিন্তু এবার আমি ওদের কথায় বিশ্বাস করতে পারছিলাম না, কারণ প্রথমবারের মতো আমার মাথায় একটা ভয়ঙ্কর প্রশ্ন উঠেছে। আমি বাইরে থাকার সময় এই বাসার ভেতরে আসলে কি হচ্ছিল? ঠিক তখন ডাক্তার কেবিন থেকে বের হয়ে এলেন। গম্ভীর মুখে বললেন, পেশেন্টের এখন বিশ্রাম দরকার। আর একটা বিষয় পরিষ্কার করে বলি, ওনার শরীরে অপুষ্টি আর শারীরিক নির্যাতনের স্পষ্ট চিহ্ন আছে। মা সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে বুক চাপড়ে উঠলেন। হাই আল্লাহ, এখন আমরা অত্যাচারী হয়ে গেলাম। ডাক্তার ঠান্ডা গলায় বললেন, আমি শুধু মেডিকেল রিপোর্ট বলছি। আমি দেখলাম ফারিয়া অস্বস্তিতে চোখ সরিয়ে ফেলেছে। ডাক্তার আমাকে আলাদা ডেকে নিলেন। মিস্টার আহমেদ, আপনার স্ত্রী মানসিকভাবেও ট্রমাটাইজড। উনি আতঙ্কে আছেন। আমি সাজেস্ট করব পুলিশের সাথে কথা বলতে। আমি ধীরে ধীরে মাথা নেড়ে সায় দিলাম। পেছন থেকে মা হঠাৎ আমার হাত চেপে ধরলেন, তুই পুলিশ ডাকবি? আমি হাত ছাড়িয়ে নিলাম। যদি সত্যি কিছু না হয়ে থাকেন তাহলে ভয় কিসের? মায়ের চোখ দুটো আচমকা বদলে গেল। সেই পরিচিত মমতার জায়গায় একটা ঠান্ডা, কঠিন দৃষ্টি। উনি নিচু গলায় বললেন, একটা মেয়ের জন্য নিজের মাকে জেলে পাঠাবি? আমি কিছু বললাম না, কারণ ভেতরে ভেতরে আমি ইতিমধ্যে বুঝতে শুরু করেছি আমি হয়তো এতদিন ভুল মানুষদের বিশ্বাস করেছি। সেদিন রাতে আমি হাসপাতাল থেকে গেলাম। মা আর ফারিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে বাসায় ফিরে গেল। রাত প্রায় 2:30টার দিকে আয়েশার ঘুম ভাঙল। আমি পাশে বসতেই ও চমকে উঠল। ওরা গেছে? হ্যাঁ, এখন শুধু আমি আছি। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর খুব আস্তে বলল, তুমি কি সত্যিটা জানতে চাও? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সবটা। আয়েশার চোখ ভিজে উঠল। তুমি চলে যাওয়ার দ্বিতীয় রাতে আন্টি আমার রুমে আসে। তখন ইব্রাহিম কাঁদছিল। ও থামল। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। আন্টি বললেন, এই বাচ্চা আমাদের পরিবারের, তুমি শুধু জন্ম দিয়েছ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর উনি বলেন, যদি ফ্ল্যাটের কাগজে সই না করি তাহলে আমি কখনো এই বাচ্চাকে নিয়ে সুখে থাকতে পারবো না। আমি হতবাক হয়ে গেলাম। কিসের সই? আয়েশা বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। তোমার মা একটা স্ট্যাম্প পেপার এনেছিলেন। সেখানে লেখা ছিল নতুন ফ্ল্যাটের সম্পূর্ণ মালিক উনি হবেন। আর তুমি যদি মারা যাও তাহলে তোমার সব সম্পত্তির দায়িত্ব ওনার হাতে যাবে। আমার মাথা ঘুরতে লাগলো। অসম্ভব। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমি সই করতে রাজি হইনি। তখন উনি বললেন, হঠাৎ আয়েশার গলা কেঁপে উঠল। বললেন, তোর মতো মেয়েদের সন্তান কেড়ে নিতে আমার একদিনও লাগবে না। আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। ঠিক তখনই আমার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ফারিয়া কলিং। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে ফারিয়ার আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, তাড়াতাড়ি বাসায় আসো। আমি চমকে উঠলাম। কেন? ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর ফারিয়া কাপা গলায় বলল, আম্মু, আম্মু ঘরে নেই। আর ওনার আলমারি থেকেও সব কাগজপত্র উধাও। ফারিয়ার ফোন কেটে যাওয়ার পর কয়েক সেকেন্ড আমি স্থির হয়ে বসে রইলাম। আমার মাথার ভেতর যেন হাজারটা শব্দ একসাথে বাজছিল। মা হঠাৎ উধাও, আর সব কাগজপত্র নেই। আমি ধীরে ধীরে আয়েশার দিকে তাকালাম। ওর চোখে স্পষ্ট ভয়। ও পালিয়ে যাচ্ছে। আয়েশা ফিসফিস করে বলল। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। আমি বাসায় যাচ্ছি, তুমি ভয় পেও না। হাসপাতালের সিকিউরিটিকে বলে যাচ্ছি যেন কাউকে ভেতরে ঢুকতে না দেয়। আয়েশা আচমকা আমার হাত চেপে ধরল। আরিয়ান, প্লিজ, ইব্রাহিমকে একা রেখো না। আমি মাথা নেড়ে ছেলেটার কপালে চুমু খেলাম। তারপর দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। রাত তখন প্রায় 3টা। ঢাকার রাস্তা অদ্ভুত নির্জন।
গাড়ি চালাতে চালাতে আমার মাথায় একটার পর একটা পুরনো ঘটনা ভেসে উঠেছিল। মায়ের সেই অদ্ভুত কথা, বউরা কখনো নিজের হয় না। ফারিয়ার সেই বিদ্রুপ, একদিন দেখবা ভাবি তোমারে ছেড়ে চলে যাবে। আর আমি আমি প্রতিবারই হেসে উড়িয়ে দিয়েছি। বাসায় পৌঁছাতে দেখি সদর দরজা পুরো খোলা। ভেতরে ঢুকে আমার বুক কেঁপে উঠল। ড্রয়িং রুম পুরো এলোমেলো, আলমারির ড্রয়ার টেনে ফেলে রাখা, মেঝেতে ছড়ানো কাগজপত্র। ফারিয়া কোনায় দাঁড়িয়ে কাছে, আমাকে দেখেই ছুটে এলো। ভাইয়া, আমি কিছু জানি না। আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু নেই। আমি চারপাশে তাকালাম, কখন থেকে উনি নেই জানি না। হঠাৎ আমার চোখ গিয়ে আটকাল টেবিলের ওপর একটা ফাইল। আমি দ্রুত সেটা খুললাম। ভেতরে ব্যাংকের কাগজ, আর তার নিচে একটা স্ট্যাম্প পেপার। আমার বুক ধক করে উঠল। সেখানে স্পষ্ট লেখা, আমি আরিয়ান আহমেদ, স্বেচ্ছায় আমার ক্রয়কৃত ফ্ল্যাটের পূর্ণ মালিকানা আমার মা সুফিয়া বেগমকে প্রদান করলাম। নিচে আমার সইয়ের জায়গা, কিন্তু সেটা ফাঁকা। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ফারিয়া কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আম্মু কয়েকদিন ধরেই খুব অদ্ভুত আচরণ করছিল। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। কিরকম? ফারিয়া দ্বিধায় পড়ে গেল। তারপর আসতে বলল, উনি বলছিল তুমি নাকি বিয়ের পর বদলে গেছো। ভাবি আর বাচ্চা থাকলে তুমি নাকি আর আমাদের দেখবা না। আমি তিক্ত হেসে ফেলাম। তাই এজন্য একটা অসুস্থ মেয়েকে না খাইয়ে মারার চেষ্টা করবে? ফারিয়ার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আমি এমন কিছু চাইনি ভাইয়া। আমি শুধু আমি শুধু আম্মুর কথা শুনছিলাম। আমি প্রথমবার লক্ষ্য করলাম ফারিয়ার চোখে ভয়। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। অজানা নাম্বার, শুধু একটা লাইন লেখা, তোমার মা বাস টার্মিনালে আছে। যদি সত্য জানতে চাও একা এসো। আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। মেসেজের নিচে একটা ছবি। আমি ছবিটা খুলতেই নিঃশ্বাস আটকে গেল। মা একটা কালো ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন, আর ওনার পাশে একজন অপরিচিত মাঝবয়সী মহিলা, যার কোলে একটা নবজাতক শিশু। আমি কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে রইলাম। মাথার ভেতর যেন বজ্রপাত হলো। নবজাতক শিশু মায়ের পাশে এই রাতের মধ্যে। আমার হাত কাঁপছিল। ফারিয়া উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে ভাইয়া? আমি ফোনটা ওর সামনে ধরতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা এটা তো শামিমা খালা। কে উনি? ফারিয়া ঠোঁট কামড়ে ধরল। আম্মুর এক পরিচিত মহিলা, আগে একটা ক্লিনিকে কাজ করত। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিসের ক্লিনিক? ফারিয়া মাথা নিচু করে বলল, বাচ্চা অ্যাডপশনের। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। হঠাৎ গত কয়েকদিনের সব কথা মাথায় একসাথে জোড়া লাগতে শুরু করলো। এ বাচ্চা আমাদের পরিবারের, সন্তান কেড়ে নিতে একদিনও লাগবে না। আমি ধীরে ধীরে ফারিয়ার দিকে তাকালাম। মাকে ইব্রাহিমকে কারো কাছে দিয়ে দিতে চেয়েছিল। ফারিয়া কেঁদে ফেলল। আমি জানতাম না উনি সত্যি সত্যি এমন কিছু করবেন। আমার মাথার রগ ফুলে উঠছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। দ্রুত বাস টার্মিনালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাতের ঢাকা তখনও আধো অন্ধকার। রাস্তার বাতিগুলো ঝাপসা লাগছিল। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা, মা আসলে কতদূর যেতে পারেন। বাস টার্মিনালে পৌঁছাতে চারপাশে তাকাতেই দূরে মাকে দেখতে পেলাম। কালো শাল গায়ে, হাতে সেই ব্যাগ। উনি বারবার অস্থিরভাবে চারপাশ দেখছেন। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। মা! আমার গলা শুনে উনি কেঁপে উঠলেন। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড কেউ কিছু বললাম না। তারপর মা বিরক্ত মুখে বললেন, তুই এখানে কেন? আমি দাঁত চেপে বললাম, আপনি পালাচ্ছেন কেন? মা ঠান্ডা হাসলেন। আমি পালাচ্ছি না, আমি শুধু একটু দূরে যাচ্ছি, কাগজপত্র নিয়ে। উনি চুপ। আমি এক পা এগোলাম। আপনি আয়েশার সাথে কি করেছেন? মায়ের চোখ আচমকা কঠিন হয়ে গেল। ও মেয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছেন আপনি? বিয়ের পর থেকে তুই শুধু ওকেই দেখেছিস, তোর মা বোন যেন কেউ না। আমি গর্জে উঠলাম, তাই বলে একটা অসুস্থ মেয়েকে না খাইয়ে রাখবেন? মা এবার চিৎকার করে উঠলেন। আমি শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। চারপাশের কয়েকজন মানুষ তাকাতে শুরু করলো। আমি লক্ষ্য করলাম মায়ের হাত কাঁপছে। তারপর উনি হঠাৎ নিচু গলায় বললেন, আমি কখনো চাইনি ব্যাপারটা এত দূর যাক। আমার বুক ধক করে উঠল। মানে? মা চোখ সরিয়ে দিলেন। ঠিক তখনই পেছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, আপনিও কি সত্যিটা বলেননি এখনো? আমি ঘুরে তাকালাম।
সেই মাঝবয়সী মহিলা, শামীমা। উনি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার মা শুধু বাচ্চাকে সরাতে চাননি, উনি আপনার স্ত্রীকেও মানসিক রোগী প্রমাণ করার পরিকল্পনা করেছিলেন। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। বাস টার্মিনালের কোলাহলের মাঝেও শামীমার কথাটা আমার কানে বিস্ফোরণের মতো লাগলো। মানসিক রোগীর প্রমাণ। আমি অবিশ্বাস নিয়ে মায়ের দিকে তাকালাম। মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, মিথ্যা কথা, ওই মহিলার একটা কথাও বিশ্বাস করবি না। কিন্তু শামীমা এবার আর চুপ রইলেন না। উনি ব্যাগ থেকে একটা ছোট ফাইল বের করলেন। আমি অনেক অন্যায় দেখেছি, কিন্তু একটা 6 দিনের বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করার পরিকল্পনা, এটা আমি শেষ পর্যন্ত মেনে নিতে পারিনি। আমার বুক ধড়ফড় করছিল। কি পরিকল্পনা? শামীমা ধীরে ধীরে বললেন, আপনার মা চেয়েছিলেন আপনার স্ত্রীকে পোস্টপার্টাম সাইকোসিস রোগী হিসেবে দেখাতে। আমি স্তব্ধ। উনি বলতে লাগলেন, ওনার প্ল্যান ছিল আপনার স্ত্রী নাকি সন্তানকে ঠিকমতো সামলাতে পারে না, বাচ্চাকে আঘাত করতে পারে, এই অজুহাতে বাচ্চার দায়িত্ব নিজের হাতে নেওয়া। আমার মাথা ঘুরছিল। না না, এটা হতে পারে না। শামীমা চোখ নামিয়ে বললেন, আমি নিজে শুনেছি উনি ফোনে একজন আইনজীবীর সাথে কথা বলছিলেন। মা এবার হঠাৎ আমার হাত চেপে ধরলেন। আরিয়ান, তুই কি সত্যি ভাবছিস আমি তোর ক্ষতি করব? আমি হাত সরিয়ে নিলাম। তাহলে আয়েশার ফোন কেন কেড়ে নিয়েছিলেন? মা চুপ। ওকে না খাইয়ে রেখেছিলেন কেন? মা এবার রাগে কাঁপতে লাগলেন। কারণ ওই মেয়ে তোকে আমার বিরুদ্ধে দাঁড় করা ছিল। চারপাশের লোকজন জড়ো হতে শুরু করেছে। ফারিয়াও ততক্ষণে সেখানে এসে পৌঁছেছে। ও কাঁদতে কাঁদতে বলল, আম্মু প্লিজ আর মিথ্যা বলো না। মা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। তুইও? ফারিয়া চোখ মুছল। আমি সেদিন শুনেছিলাম তুমি শামীমা খালাকে বলেছিলে যদি ভাবিকে মানসিক রোগী বানানো যায় তাহলে ভাইয়া আর বাচ্চা শুধু আমাদের থাকবে। আমার বুকের ভেতরটা ধসে পড়ল। আমি যেন নিজের পরিবারকে চিনতেই পারছিলাম না। ঠিক তখনই মা আচমকা চিৎকার করে উঠলেন, হ্যাঁ বলেছিলাম, কারণ আমি আমার ছেলেকে হারাতে চাইনি। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। মা হাঁপাতে হাঁপাতে বললেন, একটা মেয়ের জন্য তুই আমাদের ভুলে গেছিস। আমি শুধু চাইছিলাম তুই আবার আগের মতো হস। আমার চোখ ভিজে উঠছিল। আপনি আমাকে ফিরে পেতে চেয়েছিলেন, নাকি আমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন? মা কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই পেছন থেকে পুলিশের সাইরেন শোনা গেল। আমি ঘুরে দেখিয়ে একটা পুলিশ ভ্যান এসে থেমেছে। শামীমা ধীরে ধীরে বললেন, আমি খবর দিয়েছি। মা হতভম্ব হয়ে গেলেন। তুই পুলিশ ডাকছিস আমার বিরুদ্ধে? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তারপর জীবনের সবচেয়ে কঠিন কথাটা বললাম, আজ আমি শুধু একজন ছেলে না, আমি একজন স্বামী আর একজন বাবাও। দুজন পুলিশ এগিয়ে এলো। মা আমার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, কষ্ট ছিল, আর ছিল ভয়ঙ্কর এক শূন্যতা। কিন্তু ঠিক তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, হাসপাতাল থেকে ফোন এসেছে। আমার বুক কেঁপে উঠল। কি হয়েছে? কনস্টেবল দ্রুত বলল, আপনার স্ত্রীকে কেউ কেবিন থেকে সরানোর চেষ্টা করেছে। আমার হাত থেকে ফোন প্রায় পড়েই যাচ্ছিল। কি? ওপাশ থেকে হাসপাতালের একজন নার্স আতঙ্কিত গলায় বললেন, দ্রুত আসুন, একজন মহিলা রোগীর কেবিনে ঢুকে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আয়েশা এখন কোথায়? আমরা ওনাকে সেফ রুমে নিয়েছি, কিন্তু উনি খুব ভয় পেয়েছেন। আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না। পুলিশকে সব বুঝিয়ে দ্রুত হাসপাতালে রওনা দিলাম। পেছনে শুধু একবার তাকালাম। মা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধভাবে, মুখে অদ্ভুত শূন্যতা, আর ফারিয়া ফপিয়ে কাঁদছে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেছে। আমি দৌড়ে সেফ রুমে ঢুকলাম। আয়েশা কোনায় বসে কাঁপছে, বুকের সাথে ইব্রাহিমকে শক্ত করে চেপে রেখেছে। আমাকে দেখেই ও কান্নায় ভেঙে পড়ল। ওরা আবার এসেছিল। আমি দ্রুত ওকে জড়িয়ে ধরলাম। আমি আছি, কিছু হবে না। ঠিক তখন একজন সিকিউরিটি গার্ড এগিয়ে এলো। স্যার, সিসিটিভি ফুটেজে একজন মহিলাকে দেখা গেছে। উনি নার্স সেজে ঢুকেছিলেন। কে? গার্ড একটু ইতস্ত করে বলল। মুখ পুরো ঢাকা ছিল। কিন্তু কিন্তু কি? উনি রোগীকে বলছিলেন, তুমি ভালো মা না, বাচ্চাটাকে আমাদের দিয়ে দাও। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি ধীরে ধীরে আয়েশার দিকে তাকালাম। ও ফিসফিস করে বলল, গলার শব্দটা ফারিয়ার মতো লাগছিল।
আমি স্তব্ধ হয়ে গেলাম। না, ফারিয়া তো। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। ফারিয়া। আমি সঙ্গে সঙ্গে রিসিভ করলাম। ওপাশে শুধু কান্নার শব্দ। ভাইয়া, আমি শেষ। আমার বুক ধক করে উঠল। কি হয়েছে? ফারিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আম্মু, আম্মু আমাকে সব দোষ নিজের ওপর নিতে বলছে। কোথায় তুমি? ও কাঁদতে কাঁদতে একটা ঠিকানা বলল, পুরনো একটা বাড়ি, গাজীপুরের টঙ্গীর দিকে। আমি দ্রুত পুলিশকে লোকেশনটা দিলাম। তারপর আয়েশার দিকে তাকালাম। আমি একবার যাচ্ছি, এবার সব শেষ করব। আয়েশা আতঙ্কে মাথা নাড়ল। সাবধানে যেও। আমি ইব্রাহিমের কপালে চুমু খেলাম। তারপর পুলিশের সাথে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালের কুয়াশার মধ্যে পুরনো বাড়িটা দেখতে যেন আরো ভৌতিক লাগছিল। ভাঙ্গা গেট, অন্ধকার বারান্দা। পুলিশ ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে ঢুকতেই একটা তীব্র ওষুধের গন্ধ নাকে এলো। আমি চারপাশে তাকিয়ে হঠাৎ থমকে গেলাম। দেয়ালের পুরোটা জুড়ে অসংখ্য ছবি। আমার ছবি, ছোটবেলার ছবি, স্কুলের ছবি, এমনকি বিয়ের পরের ছবিও। সব ছবির মধ্যে আয়েশার মুখ কালো মার্কা দিয়ে কেটে দেওয়া। আমার বুক ঠান্ডা হয়ে গেল। পুরনো বাড়িটার ভেতরের বাতাসে একটা দম বন্ধ করা গন্ধ, ঔষধ, ধুলো আর পুরনো কাপড়ের মিশ্র গন্ধ। আমি ধীরে ধীরে ভেতরের রুমের দিকে এগোলাম। পেছনে দুইজন পুলিশ। দরজার সামনে দাঁড়াতে দেখলাম মা মেঝেতে বসে আছেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য অ্যালবাম, পুরনো খেলনা, আমার ছোটবেলার জামা কাপড়। আমাকে দেখেই উনি মৃদু হাসলেন। আমি জানতাম তুই আসবি। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। এইসব কি? মা একটা ছোট খেলনা গাড়ি হাতে তুলে নিলেন। তুই ছোটবেলায় এটা ছাড়া ঘুমাতে পারতিস না। আমি নির্বাক। মা ধীরে ধীরে বললেন, তুই যখন জন্মাস তোর বাবার কিছুই ছিল না। আমি না খেয়ে থেকেছি, মানুষের বাসায় সেলাই করেছি, শুধু তোকে মানুষ করার জন্য। ওনার চোখে পানি চলে এলো। আর আজ তুই একটা মেয়ের জন্য আমাকে অপরাধী বানালি। আমি দাঁত চেপে বললাম, অপরাধ আপনি নিজেই করেছেন। মা হঠাৎ চিৎকার করে উঠলেন, কারণ আমি ভয় পেয়েছিলাম। ঘরটা কেঁপে উঠল। তুই বিয়ের পর বদলে গেছিস। আগে প্রতিটা সিদ্ধান্তে মা ছিল, পরে শুধু আয়েশা। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। মা ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমি একা হয়ে যাচ্ছিলাম। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আমি ধীরে ধীরে বললাম, তাই বলে একটা অসুস্থ মেয়েকে নির্যাতন করবেন? মা চোখ বন্ধ করলেন। আমি ভাবিনি ও মরতে বসবে। আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। কিন্তু আপনি থামেননি। মা চুপ। ঠিক তখনই পুলিশ অফিসার সামনে এগিয়ে এলেন। সুফিয়া বেগম, আপনার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। মা ধীরে ধীরে আমার দিকে তাকালেন। সে দৃষ্টিতে অভিযোগ, ঘৃণা আর অদ্ভুত এক ভাঙ্গা ভালোবাসা। উনি ফিসফিস করে বললেন, শেষ পর্যন্ত তুই আমাকে ছেড়ে দিলি? আমার চোখ ভিজে উঠল। না মা, আপনি নিজেই আমাদের ছেড়ে দিয়েছেন। পুলিশ ধীরে ধীরে ওনাকে নিয়ে বেরিয়ে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই পেছন থেকে ফারিয়ার কান্নার শব্দ এলো। ও দেয়ালের পাশে বসে কাঁপছে। ভাইয়া, আমি অনেক ভুল করেছি। আমি কিছু বললাম না, কারণ এই মুহূর্তে কোনো শব্দই যথেষ্ট ছিল না। 2 সপ্তাহ পর জীবন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু ক্ষত থাকে যা কখনো পুরোপুরি শুকায় না। আয়েশা এখনো মাঝরাতে ঘুম থেকে আতঙ্কে কেঁপে ওঠে। কেউ দরজায় নক করলেই ওর বুক ধড়ফড় করে। ইব্রাহিম একটু সুস্থ হয়েছে, কিন্তু ডাক্তার বলেছেন কয়েক মাস বিশেষ যত্ন লাগবে। আমি চাকরি থেকে ছুটি নিয়েছি। প্রথমবার বুঝতে পারছি পরিবার শুধু রক্তের সম্পর্ক না, নিরাপত্তা, সম্মান, ভালোবাসা ও পরিবার। সেদিন বিকেলে ফারিয়া আমাদের বাসায় এলো। ওকে খুব ক্লান্ত লাগছিল, চোখের নিচে কালি। আয়েশা চুপচাপ ইব্রাহিমকে কোলে নিয়ে বসেছিল। ফারিয়া ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আমাকে মাফ করে দেন। আয়েশা চুপ। ফারিয়া কাপা গলায় বলতে লাগলো, আমি বুঝিনি ব্যাপারটা এতদূর যাবে। আম্মু যা বলতো আমি শুধু তাই করতাম। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি আয়েশার ফোন লুকিয়েছিলে? ফারিয়া মাথা নিচু করল। জি। খাবার দাওনি? ও কান্না চেপে বলল, আম্মু বলেছিল একটু কষ্ট পেলে ভাবি নরম হয়ে যাবে। আমার মুঠো শক্ত হয়ে গেল। আয়েশা ধীরে ধীরে বলল, আপনি জানেন সবচেয়ে কষ্টের কি ছিল? ফারিয়া মাথা তুলল। আমি যখন পানি চাইতাম তখন আপনারা পাশের রুমে বসে হাসাহাসি করতেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ফারিয়া ভেঙে পড়ল।
আমি প্রতিদিন ওই শব্দগুলো শুনি এখন। অনেকক্ষণ পর আয়েশা ধীরে বলল, আমি আপনাকে ঘৃণা করি না, কিন্তু কোনোদিন বিশ্বাসও করতে পারবো না। ফারিয়া মাথা নিচু করে বেরিয়ে গেল। সেদিন রাতে আয়েশা বারান্দায় দাঁড়িয়েছিল। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। ও ধীরে বলল, তুমি কি আমাকে দোষ দাও? আমি অবাক হয়ে তাকালাম। কিসের জন্য? তোমার পরিবার ভেঙে গেছে আমার কারণে। আমি ওর হাত ধরলাম। না, পরিবারটা অনেক আগেই ভেঙে গিয়েছিল, আমি শুধু দেখতে পাইনি। আয়েশার চোখ ভিজে উঠল। অনেকদিন পর ও প্রথমবার আমার কাঁধে মাথা রাখল। আর আমি বুঝলাম, কিছু সম্পর্ক রক্ষা করতে গেলে কিছু সম্পর্ক হারাতেই হয়। 6 মাস পর নতুন ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আমি নিচের রাস্তার দিকে তাকিয়েছিলাম। ঢাকার ব্যস্ত সকাল, দূরে গাড়ির শব্দ, ভেতর থেকে ইব্রাহিমের হাসির আওয়াজ ভেসে এলো। আমি ঘুরে তাকালাম। আয়েশা মেঝেতে বসে ছেলের সাথে খেলছে। ওর মুখে এখন আগের মতো ভয় নেই। হ্যাঁ, মাঝে মধ্যে দুঃস্বপ্ন এখনো আসে, কিছু রাত এখনো কান্নায় কেটে যায়, কিন্তু বেঁচে উঠছে ধীরে ধীরে। আমরাও। কোর্টের রায় 1 মাস আগে হয়েছে। মা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে বয়স আর মানসিক অবস্থার কথা বিবেচনা করে ওনাকে কারাগারের বদলে মানসিক পূর্বাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। ফারিয়া মাঝে মাঝে ফোন দেয়, খোঁজ নেয়, কিন্তু আমাদের মাঝে যে দেয়াল তৈরি হয়েছে সেটা হয়তো কোনোদিন পুরো ভাঙবে না। সেদিন দুপুরে দরজায় কুরিয়ার এলো, একটা ছোট বাক্স। প্রেরকের নাম দেখিয়ে আমার বুক কেঁপে উঠল, সোফিয়া বেগম। আমি ধীরে বাক্সটা খুললাম। ভেতরে একটা ছোট খেলনা গাড়ি, আমার ছোটবেলার, আর একটা চিঠি, কাপা হাতে লেখা, আরিয়ান, আমি জানি তুই হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবি না, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে হারানোর ভয় থেকেই অন্ধ হয়ে গিয়েছিলাম। একসময় বুঝতে পারিনি, তোকে নিজের কাছে রাখতে গিয়ে আমি তোকে সবচেয়ে দূরে ঠেলে দিচ্ছি। আয়েশার যত্ন নিস, আর ইব্রাহিমকে এমন মানুষ বানাস যে ভালোবাসা আর নিয়ন্ত্রণের পার্থক্য বুঝতে শিখে। মা। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে গেল। ঠিক তখনই ছোট্ট ইব্রাহিম হামাগুড়ি দিয়ে সে আমার পায়ের সাথে জড়িয়ে ধরল। আমি ওকে কোলে তুলে নিলাম। আয়েশা পাশে এসে দাঁড়ালো। আমি ওর দিকে তাকিয়ে ধীরে বললাম, আমাদের ছেলে কখনো ভয় পেয়ে বড় হবে না। আয়েশা মৃদু হাসল। বারান্দার বাইরে সকালের আলো ধীরে ধীরে পুরো ঘর ভরে দিচ্ছিল। আর অনেকদিন পর প্রথমবারের মতো মনে হচ্ছিল বন্ধ দরজার ওপাশে আর কোনো অন্ধকার নেই। সমাপ্ত।